আবারও বেশ কিছুদিন পরে শুরু হচ্ছে নারদ নারদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আবারও নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে রাজনৈতিক চর্চা। এক সপ্তাহের মধ্যে রাজ্যসহ গোটা দেশে সিএএ লাগু হবে। শান্তনু ঠাকুরের বক্তব্যে শুরু হয়েছে জোর জল্পনা। বাংলায় সিএএ প্রয়োগ করতে দেব না অনড় মমতা বন্দ্যোপাধ্যায়। বিএসএফ এর বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই ভর সন্ধ্যাতে কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারী তিনি ডেডলাইন বেঁধে দিলেন। তিনি বললেন কি না, ফেব্রুয়ারির শেষেই সিএএ লাগু হবে। ঠিক কি চলছে দেখাবো একটি প্রতিবেদন। লোকসভা ভোটের মুখে সিএএ তরজা, মতুয়া সাংসদের মুখে ডেডলাইন। সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন আর তাকে ঘিরেই ভোটের মুখে তুমুল চর্চা। একেবারে এক সপ্তাহের ডেডলাইন বেঁধে সিএএ চালুর হুঁশিয়ারি দিয়েছেন বনগাঁর সাংসদ মতুয়াগড়ের প্রতিনিধি শান্তনু ঠাকুর। এক সপ্তাহের মধ্যে বাংলায় সিএএ, শান্তনুর ডেডলাইনে বিতর্ক। আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন। আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। নাগরিকত্ব সংশোধনী আইন চালু নিয়ে কেন এতটা নিশ্চিত শান্তনু ঠাকুর? কেন্দ্র কি ইতিমধ্যেই সিএএ চালুর সিদ্ধান্ত চূড়ান্ত করেছে? বিজেপির রাজ্য সভাপতির গলায় ভিন্ন সুর। देखिए, सरकार की ओर से कोई टाइम फ्रेम दिया गया है कि नहीं है मुझे पता नहीं। इस विषय में तो सरकार ही बोल सकती है, पार्टी और सरकार अलग होता है हमारे सिस्टम में। लेकिन मुझे पूरा विश्वास है कि हमारे गृह मंत्री जी आदरणीय अमित शाह जी के ऊपर कि लोकसभा से पहले जरूर सीए का जो रूल्स रेगुलेशन वो निकल जाएगा। জম্মু কাশ্মীরে আলাদা করে জনগণনা শুরু করেছে পুলিশ, জানিয়ে শুরু হয়েছে বিতর্ক। এ রাজ্যেও সীমান্তবর্তী এলাকায় বিএসএফ আলাদা করে আই কার্ড বা পরিচয়পত্র দিচ্ছে। মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিএসএফ বর্ডার এরিয়ার ভেতরে ঢুকে আলাদা করে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে। নেবেন না, বলবেন আমার আধার কার্ড আছে, আমার রেশন কার্ড আছে, আমি তোমার 2 নম্বরই কার্ড নেব না। ওই কার্ড যদি নেন এনআরসিতে পড়ে যাবেন, আপনাদের সব বাদ দিয়ে দেবে। লোকসভা ভোটের আগে সিএএ এনআরসিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিজেপি, তো তৃণমূল সুপ্রিমোর। রাজবংশী বন্ধুরা, আপনারা তো ইতিমধ্যেই নাগরিক। নতুন করে কে একা করে চিৎকার করছে এটা ফ্যা ভোটের রাজনীতি করবার জন্য। আপনারা সবাই নাগরিক, আপনাদের সবাইকে নাগরিক হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি। সমস্ত উদ্বাস্তুকরণীকে স্থায়ী ঠিকানা দিয়ে দিয়েছি। ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে নয়, একটু শেষের দিকে সিএএ ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে। রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইনের যে কোনো প্রয়োজন নেই তা বহুবার মনে করিয়ে দিয়েছেন মমতা। সিএএ এনআরসির বিরোধিতায় দিল্লির শাহিনবাগে তুমুল বিরোধিতা দেখা গিয়েছিল, যে আন্দোলনে চাপের মুখে পড়ে কেন্দ্রের বিজেপি সরকার। কলকাতা টিভি। সিএএ নিয়ে চর্চা আবারও শুরু হয়েছে এবং এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটি ইতিমধ্যেই আইন হয়ে গিয়েছিল, অর্থাৎ বিল পাস হয় 2019 সালে। 2016তে বিল পেশ হয়েছিল, 2019-এর ডিসেম্বরে গিয়ে সংসদে বিল পাস হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত বিধি তৈরি হয়নি। ফলত বুঝতেই পারছেন 2019 সালের ডিসেম্বরে যেখানে পাস হয়ে গিয়েছে, আইন হয়েছে, কিন্তু তার বিধি এখনো পর্যন্ত তৈরি হয়নি। মাঝখানে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল, কারণ 2019-এর পরে 2024, প্রায় 5 বছর পরে লোকসভা নির্বাচনের আগে আবারও এই সিএএ নিয়ে চর্চা শুরু হয়েছে শান্তনু ঠাকুরের একটি মন্তব্যকে কেন্দ্র করে। কারণ শান্তনু ঠাকুর, তিনি, আমরা জানি যে তিনি মতুয়া সম্প্রদায়ের, এবং এই সিএএ নিয়ে মতুয়া সম্প্রদায়ের এই যে নাগরিকত্ব, সেই নাগরিকত্বের দেওয়া হবে সিএএ কার্যকর হলে, এমন আশা জাগিয়েই কিন্তু শান্তনু ঠাকুর তিনি সংসদে গিয়েছেন বিজেপির টিকিটে জয়লাভ করে। ফলত আমরা দেখেছি যে পঞ্চায়েত নির্বাচনে, সেখানে যে নির্বাচন হয়েছে, সেখানে মতুয়াদের একটা অংশ, বড় একটা অংশ কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে ঝুঁকে গিয়েছে। ফলত শান্তনু ঠাকুর তার নিজের যে ব্লক রয়েছে সেখানেও তিনি পরাজিত হয়েছেন। ফলত মতুয়া ভোট সরে যাচ্ছে এবং এই আশঙ্কাই করছে বিজেপি, যদি মতুয়া ভোট সরে যায় তাহলে এ রাজ্যে বেশ কিছু আসন তারা হারাতে পারে, যা তারা 2019 সালে অর্জন করেছিল, জয়লাভ করেছিল।
এবং এই মতুয়া ভোট যে সমস্ত জেলাগুলোতে রয়েছে বা যে সমস্ত আসনগুলোর ওপর বেশি করে প্রভাব রয়েছে, উত্তর 24 পরগনা, নদিয়া, কোচবিহারের কিছুটা অংশ, সেখানে এই মতুয়া ভোট রয়েছে, যেটি কিনা 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপির ঝুলিতে গিয়েছিল, কিন্তু পঞ্চায়েত নির্বাচনে দেখা গিয়েছে, অর্থাৎ যেহেতু দীর্ঘ সময় হয়ে গিয়েছে, সিএএ কার্যকর করা হয়নি, বিধি এখনো পর্যন্ত করা হয়নি, ফলত মতুয়ারা বিজেপির উপর কিছুটা ক্ষুব্ধ, অন্তত ভোট বাক্সে তার কিছুটা প্রভাব ঘটেছে বলে জানা যাচ্ছে। বাংলায় মোট জনসংখ্যা প্রায় 17% হচ্ছে মতুয়া ভোট, মতুয়া সম্প্রদায়, যেখানে 2 দিনাজপুর, নদিয়া, উত্তর 24 পরগনাতে এই মতুয়াদের প্রভাব যথেষ্ট রয়েছে। এবং পঞ্চায়েত ভোটে মতুয়াদের যে ভোট তাতে ধস নেমেছে বিজেপির ঘরে। শান্তনু ঠাকুর তিনি নিজের বুথেই পরাজিত হয়েছেন এবং তিনি একটা আশঙ্কার মধ্যেই কোথাও গিয়ে পড়ে গিয়েছেন যে তাহলে এই কেন্দ্র থেকে, তিনি যে কেন্দ্র থেকে জয়লাভ করে লোকসভায় গিয়েছিলেন, সেখান থেকে আর কি তিনি জিততে পারবেন মতুয়ারা যদি তার পাশ থেকে সরে যায়? সে কারণেই কি এই সিএএ জুজু আবারও দেখানো শুরু করেছে বিজেপি? এই একটা বিষয় কিন্তু, এই একটা প্রশ্ন কিন্তু জাগছে। অপরদিকে প্রশ্ন জাগছে যে যেখানে কেন্দ্রীয় সরকার কোনো বিধি প্রকাশ কবে হবে না হবে, কোনো ডেডলাইন বা কোনো দিনক্ষণ বলতে পারেনি, সেখানে শান্তনু ঠাকুর বা শুভেন্দু অধিকারীরা কি করে একেবারে, কেউ বলছেন 1 সপ্তাহ, কেউ বলছেন ফেব্রুয়ারির মধ্যেই এই বিধি চালু হয়ে যাবে, ফেব্রুয়ারির 29 তারিখের মধ্যেই বিধি চালু হয়ে যাবে, ডেডলাইন দিতে পারছেন। কিন্তু দেখুন আশ্চর্যের বিষয়, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলছেন কি, তিনি বলছেন যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এমন কোনো ডেট দেওয়া হয়েছে বলে তার অন্তত জানা নেই, তবে সিএএ লাগু হবেই এ রাজ্যে এসেই কিন্তু বলে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি বলে গিয়েছিলেন। ফলত ভোটের আগে আগে আবারও এই জুজুই কি দেখানো শুরু করেছে বিজেপি? এই একটা প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে উঠতে শুরু করেছে। আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, একটা বিরতির পর সঙ্গে থাকবেন। কলকাতা হাইকোর্টের 2 বিচারপতির সংঘাতে সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ। শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান হাইকোর্টের মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় সেই বিষয়টি মাথায় রাখা হয়েছে। মেডিকেল কলেজে ভর্তি সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে স্থানান্তর, 3 সপ্তাহ বাদে এই মামলার ফের শুনানি। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে বেনজির সংঘাত। কলকাতা হাইকোর্টের মেডিকেল কলেজে সংরক্ষিত আসনে ভর্তি সংক্রান্ত দুর্নীতির মামলা সরানো হল সুপ্রিম কোর্টে। 2 বিচারপতির সংঘাত চরম পর্যায়ে পৌঁছানোর কারণে এই মামলায় স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। এই মামলা দেশের শীর্ষ আদালতেই শোনা হবে বলে জানান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। মেডিকেল মামলার সব পক্ষকে লিখিত হলফনামা জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টে হচ্ছে কি, হাইকোর্টে হচ্ছে কি, লোয়ার কোর্টে হচ্ছে, সেই নিয়ে কিছু বলার নেই। তবে দুটো কথা বলবো। প্রথমত, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলায় স্বাস্থ্য পরিকাঠামো এবং পরিষেবা যেভাবে উন্নত হয়েছে, যেখানে 100% মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পায়, এত নতুন নতুন মেডিকেল কলেজ, নতুন ডাক্তার নিয়োগ, নতুন মেডিকেল সিট বাড়া, সমস্ত কিছু হয়েছে। এর মধ্যে যদি কোনো এই ধরনের দুর্নীতির অভিযোগ আসে, সেটা প্রমাণিত হলে আমাদের সরকার নিশ্চয়ই সেটা রেয়াত করবে না, কারণ আমাদের সরকার জিরো টলারেন্স টু করাপশন শুধু মুখে বলে না, কাজে করে দেখায়। কোন বেঞ্চে তদন্ত হবে সে নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা নেই। মানুষ চায় অবিলম্বে প্রকৃত সত্য জানতে এবং প্রকৃত অপরাধীদের প্রতিষ্ঠিত করতে, যাদের মেধাকে প্রতারিত হয়েছিল তাদের সুবিচার পাইয়ে দিতে। কিন্তু এই মেডিকেল মামলারও পরিণতি যদি ডিএ মামলার মতো হয়, অনির্দিষ্টকালের জন্য একটার পর একটা তারিখ দেখতে থাকে মানুষ, তাহলে কিন্তু সেটা খুব একটা সুখকর হবে না। কেন্দ্রীয় সরকারের তরফেও সোমবার সুপ্রিম কোর্টে কিছু বলতে চেয়েছিলেন সলিসিটর জেনারেল। প্রধান বিচারপতি তাকেও লিখিত বক্তব্য জানাতে বলেন। শীর্ষ আদালতে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিরুদ্ধে সওয়াল করেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের বক্তব্য, সিঙ্গেল বেঞ্চ থেকে মেডিকেলে ভর্তি মামলা সরানো হোক। মামলা সরানো না হলে আবার একই ঘটনা ঘটবে। সিঙ্গেল বেঞ্চের বিচারপতি সভায় যাচ্ছেন বলে অভিযোগ। মেডিকেলে ভর্তির 14টি ভুয়ো শংসাপত্র পাওয়া গিয়েছে। দায়ের করা হয়েছে মোট 4টি এফআইআর। কোন বিষয়ে 2 বিচারপতির সংঘাত চরমে পৌঁছয়? 2 বিচারপতির সংঘাত। মেডিকেলে ভর্তি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চে তা খারিজ করে দেয়। বিচারপতি সেনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ত্রুটি উল্লেখ করে ডিভিশন বেঞ্চের নির্দেশেই তিনি খারিজ করে দেন। সিবিআইকে তদন্ত চালিয়ে যেতে বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
বেনজির এই সংঘাতের আবহে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট। শনিবার ছুটির দিনে বিশেষ বেঞ্চ গঠন করে এই মামলা শুনে শীর্ষ আদালত। শীর্ষ আদালতের হস্তক্ষেপ, মেডিকেল মামলায় হাইকোর্টের যাবতীয় বিচার প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়। সিবিআই তদন্তেও স্থগিতাদেশ। রাজ্য মামলাকারী এমনকি সিবিআইকেও নোটিশ দেওয়া হয়। সোমবার মেডিকেল মামলা শুনানির ভার হাতে নেয় সুপ্রিম কোর্ট। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা রাজ্যের। শনিবারই মামলা করা হয়। আগামী 3 সপ্তাহ পরে আবারও মেডিকেল মামলার শুনানি। সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে রয়েছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি BR গাভাই, বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি অনিরুদ্ধ বসু। সামগ্রিকভাবে বলা যেতে পারে কলকাতা হাইকোর্ট থেকে সরাসরি বিচার্য বিষয়ের মামলা সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করায় এবং সরাসরি সুপ্রিম কোর্টের চলে যাওয়ায় একটা নিদর্শন সৃষ্টি হলো কলকাতা হাইকোর্টের এই বিচার পর্ব নিয়ে। কলকাতা হাইকোর্ট থেকে ক্যামেরায় দিলীপ রায়ের সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি। অযোধ্যায় রাম মন্দির নীতিশের পর কি CAA? বিহারে নীতিশ কুমারের সরকারের দখলদারি কায়েম করেছে বিজেপি। আগামী লোকসভা ভোটের আবহে বিরোধী ইন্ডিয়া জোটকে ধাক্কা দিতে বিজেপির ঝোলায় এবার কি আছে তা নিয়ে চর্চা শুরু রাজনৈতিক মহলে। প্রায় 5 বছর হতে চলা নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA কার্যকর করাটাই কি বিজেপির পরবর্তী টার্গেট? অযোধ্যায় রাম মন্দির নির্মাণ, জম্মু কাশ্মীরের সংবিধানের 370 ধারার অবলুপ্তি ও নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA কার্যকর করা, এই 3টি কাজই জন্মলগ্ন থেকে বিজেপি তথা সংঘ পরিবারের ঘোষিত এজেন্ডা। প্রথমটি আদালতের হস্তক্ষেপে এবং দ্বিতীয়টি সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে সমস্ত বিরোধিতাকে নস্যাৎ করে বাস্তবায়িত করেছে বিজেপি সরকার। বিরোধী জোট ইন্ডিয়াকে উপেক্ষা করলেও শেষ পর্যন্ত লোকসভা ভোটের প্রায় দোরগোড়ায় পৌঁছে বিহারের মহাগঠবন্ধন সরকারের পতন ঘটিয়ে ফের নীতিশকে এনডিএতে ফিরিয়ে নেওয়া বেশ তাৎপর্যপূর্ণ। ইন্ডিয়ার প্রধান উদ্যোক্তা তথা আহ্বায়ক নীতিশ কুমারের শিবির বদলে বিরোধী জোট যে ধাক্কা খেয়েছে তার রেশ থাকতে থাকতে CAA কার্যকর করার উদ্যোগ নিতে পারে কেন্দ্রের শাসক দল। নাগরিকত্ব সংশোধনী বিজেপির 2019 সালের নির্বাচনী এজেন্ডাতেই ছিল। সংসদে বস্তুত সংখ্যাধিক্যের জোরে নাগরিকত্ব সংশোধনী পাশ করিয়ে নেয় বিজেপি, কিন্তু সংসদের বাইরে CAA নিয়ে গণপ্রতিরোধ আন্দোলনের মুখে পিছু হটে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই সংসদে পাশ হয়ে রাষ্ট্রপতি সই করার পরেও প্রায় 5 বছর পরেও আইন কার্যকর করা তো দূর, তা বিধি প্রণয়নী করার ঝুঁকি নিতে পারেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। CAA নিয়ে রীতিমতো বিড়ম্বনায় পড়ছে মোদী শাহর দল। চলতি লোকসভার মেয়াদ শেষ হওয়ার আগে তা কার্যকর না করা গেলে CAA তামাদি হয়ে যাবে। এর আগে সংশোধনী কৃষি আইন বাতিলের আন্দোলনের কাছে মাথা নত করতে বাধ্য হন মোদী। এবার CAA কার্যকর করতে না পারলে ভোটের ময়দানে দাম দিতে হবে মোদী শাহকে। স্বভাবতই নীতিশকে দিয়ে বিরোধী ঐক্যের ফাটল ধরানোর সফল অপারেশনের পরেই দলের অন্দর থেকেই CAA কার্যকর করার চাপ আসতে শুরু করেছে। আজকে রাম মন্দির উদ্ঘাটন হয়েছে, আগামী 1 সপ্তাহের মধ্যে ভারতবর্ষে CAA লাগু হবে, এই গ্যারান্টি আমরা আজকে এই মঞ্চ থেকে দিয়ে গেলাম। আগামী 1 সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে CAA লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন। আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। পিছু হটার আর জায়গা নেই বিজেপির। রাজ্যের মতুয়াদের শুকনো আশ্বাস দিলে ভোটে তাদের ভবিষ্যৎ যে অনিশ্চিত তা বিলক্ষণ জানেন শান্তনু ঠাকুররা। কিন্তু কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী কোন এখতিয়ারে এমন প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে মুখ খোলেন তা নিয়েও প্রশ্ন উঠছে। স্বভাবতই CAA লাগু করাটা এখন বিজেপির রাজনৈতিক বাধ্যবাধকতায় পর্যবসিত হয়েছে। বিরোধীদের কাছেও CAA রুখে দেওয়াটা আরও বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। কলকাতা টিভি। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, অসুস্থ সঙ্গীতশিল্পী কবির সুমন, তাকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। তার শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন গানওয়ালা কবির সুমন। কথা বলবো, প্রতিনিধি নিমাই পান্ডা রয়েছেন আমার সঙ্গে। নিমাই, কি জানা যাচ্ছে, চিকিৎসকরা কি জানাচ্ছেন, কবির সুমন এখন কেমন রয়েছেন? হ্যাঁ দেখো ঋষি, আজকে বিকেল 3:30 নাগাদ কবির সুমন শ্বাসকষ্ট নিয়ে মেডিকেল কলেজে ভর্তি হন এবং যেহেতু তার শ্বাসকষ্ট হচ্ছে প্রাথমিকভাবে তাকে ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি করা হয়। সিসিইউ যে সুপার স্পেশালিটি বিল্ডিং রয়েছে তার সিসিইউ থার্ড ফ্লোরের সিসিইউতে ভর্তি করা হয় এবং প্রাথমিকভাবে দেখা যায় যে তার ফুসফুসে জল জমেছে এবং একটা কার্ডিয়াক ফেলিওর নিয়ে তিনি ভর্তি হয়েছেন।
যদিও শুধু অক্সিজেন সাপোর্ট ছাড়া অন্য কোনো সাপোর্ট দিতে হচ্ছে না। তবে চিকিৎসকরা জানাচ্ছেন যে তাকে আপাতত তার কিছু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, এটা ইনফেকশন রয়েছে বলে করা হচ্ছে, কারণ যেভাবে জল জমেছে। তবে জল জমার কারণটা কি, সেটা কার্ডিয়াক ফেলিওরের জন্য নাকি ফুসফুসে কোনো সংক্রমণের জন্য, সেটাও দেখা হচ্ছে। এবং যেহেতু তিনি হাইপার টেনশনের রোগী, পাশাপাশি তিনি তার ব্লাড সুগার হাই রয়েছে, ফলে সেগুলোও পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং বোর্ড গঠন করা হচ্ছে, পাস করছে, তারা পর্যালোচনা করবে, তাকে মনিটরিং করা হচ্ছে। এবং সেই সঙ্গে মেডিকেল কলেজের একজন অধিকারী তিনি জানান যে তিনি দেখা করতে যাওয়ার পর তাকে জানান যে তিনি ততটা ভালো বোধ করছেন না যদিও, তবে খুব গুরুতর অসুস্থ বলা যায় না, এবং তিনি স্যান্ডউইচ খাওয়ার ইচ্ছে প্রকাশ করেন। এবং সৌমিত্র ঘোষ মেডিসিন বিভাগের তিনি বলছেন যে সন্ধ্যেবেলা তারা এই মেডিকেল বোর্ড নিয়ে তারা আবার শারীরিক অবস্থার বা যে রিপোর্টগুলো আছে সেগুলো নিয়ে খতিয়ে দেখবেন। তবে আশঙ্কাজনক বলা যায় না, কিন্তু গুরুতর অসুস্থতা নিয়েই কবির সুমন গানওয়ালা তিনি ভর্তি রয়েছেন কলকাতা মেডিকেল কলেজে। ধন্যবাদ নিমাই। কথা বলছিলাম প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে। কবির সুমন তিনি ভর্তি রয়েছেন, গুরুতর অসুস্থতা তার, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি রয়েছেন কবির সুমন মেডিকেল কলেজ হাসপাতালে। কেমন আছেন? কবির সুমন কনসাস, কথা বললেন, খুব খেতে ইচ্ছা করছে স্যান্ডউইচ, তো অনুমতি দিলাম। উনি তো একটু ইম্পালসিভ, আবেগপ্রবণ, কিন্তু বহুদিনের ডায়াবেটিস, লং টার্ম ডায়াবেটিস, নট প্রপারলি অ্যাড্রেসড, সাফারিং ফ্রম হাইপার টেনশন ফর লং টাইম, অনেক দিন ধরে। এবং আমাদের এখানে এসছেন দুটো লাঙেই জল জমে গেছে, আর তার সাথে হার্টটা ফেল করছে, কাজ করছে না, অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর। কারণ এর এক্স্যাক্ট ইটিওলজি আমরা এক্ষুনি বলতে পারবো, ইনভেস্টিগেশন হবে। মেডিকেল কলেজের তরফ থেকে ওনার অ্যাডমিশনের সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হয়েছে। হ্যাঁ, মেডিকেল বোর্ড মানে অফিসিয়াল মেডিকেল বোর্ড তখনই করা যায়নি, কিন্তু ভার্বাল মেডিকেল বোর্ড অলরেডি ইমিডিয়েটলি স্টার্টেড টেকিং কেয়ার অফ দি হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ মেডিসিন, পালমোনারি মেডিসিন, কার্ডিওলজি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার করে তারা চিকিৎসা চালু করে দিয়েছেন। এই চারটে সিস্টেমই মেইনলি অ্যাফেক্টেড হচ্ছে। তার আন্ডারে ভর্তি আছেন? উনি ভর্তি আছেন মূলত ক্রিটিক্যাল কেয়ারের আন্ডারে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ অ্যানাস্থেশিয়া, কিন্তু দেখছে আমাদের দেবাশিস ইনচার্জ ক্রিটিক্যাল কেয়ার। সাপোর্ট কিছু লাগছে? সাপোর্ট অক্সিজেনটা দেওয়া আছে, স্যাচুরেশন 98, 97, শ্বাসকষ্টটা কম, কথা বললেন তো, উঠে বসতে চাইছে, কিন্তু লাংটা চিন্তায় রেখেছে, সারা লাঙে জল রয়েছে। প্ল্যান কিছু আছে? প্ল্যান ফলো আপ করে কালকে ভাবনা চিন্তা করবো। তাহলে এই মুহূর্তে কি বলা যায়, মানে উনি স্থিতিশীল? না, স্থিতিশীল মানে দেখে অ্যাপারেন্টলি মনে হবে, যেহেতু ওষুধ টষুধ দিয়ে শ্বাসকষ্টটা একটু কমেছে, কথা বলছেন, কিন্তু আন্ডারলাইন প্যাথোলজি চিন্তায় রেখেছে, লাংটা একদম ভরে গেছে। ফুসফুসে জল জমার প্রাথমিক কোনো কারণ? আর তার সাথে সাথে জল যেহেতু জমেছে, ইনফেকশন আছে, এর কারণ নানা রকম হতে পারে। এর কারণ হচ্ছে হার্টটা ফেল করছে বলে জল জমতে পারে, এর কারণ হচ্ছে বহুদিন ধরে অ্যান্টি হাইপারটেনসিভ খাচ্ছেন, অন্যান্য অসুখও রয়েছে, ফলে হার্টটা এই ভেন্ট্রিকুলার ফেলিওরটা চলছে কিছুদিন ধরে। সংবাদ করবেন এখন এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।